আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের সহায়তা দিতে জাতিসংঘের সাথে চুক্তি সই, প্রত্যাবাসন না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা, অভিমত বিশ্লেষকদের। সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের জন্য হচ্ছে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, জানিয়েছেন খন্দকার মোশাররফ। বিএনপির আন্দোলনে সাড়া দেবে না জনগণ, বলেছেন ওবায়দুল কাদের। করোনায় দেশে আরো 20 মৃত্যু, 12 বছরের শিশুদের টিকাদান শুরু শিগগিরই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে এসেছে সেরাম ইনস্টিটিউটের 10 লাখ ডোজ ভ্যাকসিন। রাজধানীর গাবতলীর কয়লাঘাটে তুরাগ নদে ইঞ্জিন চালিত নৌকাডুবি, 5 জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ 3 জন। কিং আবদুল্লাহ বিমানবন্দরে 2 দফা ড্রোন হামলা, 3 বাংলাদেশি সহ আহত 10। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুষছে সৌদি সরকার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভাষাঞ্চরে জাতিসংঘের সংস্থাগুলোর কার্যক্রম শুরু করার জন্য ত্রাণ মন্ত্রণালয়ের সাথে চুক্তি সই হয়েছে। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চুক্তি সই হয়। এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেন, মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে। আর ইউএনএইচসিআর এর প্রতিনিধি ইউহানেস ভান ডার ক্লাউ জানান, কক্সবাজারের মতো ভাষাঞ্চরেও তাদের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করে তোলা। অল্প স্থানে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের মানবেতর জীবন, অন্যদিকে উখিয়ার ভেঙে পড়া ইকোলজির কথা চিন্তা করে নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের একটি অংশকে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। তবে প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলো। আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেই 18,000 রোহিঙ্গাকে এরই মধ্যে ভাষাঞ্চরে রাখা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে আরও 80,000 রোহিঙ্গা সদস্যকে সেখানে নেওয়া হবে। প্রথমে বিরোধিতা করলেও এবার কক্সবাজারের মতো ভাষাঞ্চরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হল জাতিসংঘ। সচিবালয়ে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউএনএইচসিআর এর প্রতিনিধি জোহান্স ভন ডার ক্লাউ বলেন, ডোনার এজেন্সি সহ সবার সম্মতিক্রমেই ভাষাঞ্চরের কাজ শুরু করেছে ইউএনএইচসিআর। ভাষাঞ্চরে কিভাবে কাজ করা হবে তার রূপরেখা চুক্তিতে রয়েছে বলেও জানান ক্লাউ। As in the camps in Cox's Bazar, remains aimed at preparing and capacitating the Rohingya for the sustainable return to Myanmar in a voluntary, safe and dignified manner. Their future lies in Myanmar, from where they originate and to which they so much desire to return. কক্সবাজারে প্রায় 11 লক্ষ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বর্তমানে আছেন। জনসংখ্যার ঘন বসতি ও পরিবেশ ঝুঁকির হ্রাসের লক্ষ্যে সরকার কর্তৃক নিজস্ব অর্থায়নে প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে 1 লক্ষ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাষাঞ্চরে বসবাসের ব্যবস্থা করেছে। চুক্তি সই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। লোকাল এনজিওস আর প্রোভাইডিং দ্য হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স and they become exhausted, and I think if after the signing of this ceremony, if the union representatives takes the responsibility of humanitarian support, it will be very much easy and it will be very good for the people of the Rohingya people in Bhasanchar. শেষ পর্যন্ত ভাষাঞ্চরের কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘের শুভবুদ্ধির উদয়ের জন্য তাদের ধন্যবাদও জানান ত্রাণ প্রতিমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের ওপর জোরালো কোনো চাপ তৈরি করা যায়নি বলেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি। রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় ব্যর্থতা। এক ওয়েবিনারে তারা বলেন, রোহিঙ্গাদের ফেরত না নিলে মিয়ানমারের কোনো ক্ষতি হবে এমন বার্তা কখনো দেয়া হয়নি। বিশ্লেষকরা বলেন, শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে না, অন্য উপায় দেখতে হবে। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে 2017 সালের আগস্টে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখের ওপর রোহিঙ্গা। তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে বারবার টালবাহানা করে আসছে বার্মা সরকার। চীনের অংশগ্রহণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হলেও একজন রোহিঙ্গাও এখনও দেশে ফিরতে পারেনি। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার সরকারকে কেউ ভয় দেখাতে পারেনি।
স্টাডি গ্রুপ অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স আয়োজিত চ্যালেঞ্জ অফ রোহিঙ্গা রিপাট্রিয়েশন শীর্ষক ওয়েবিনিয়ারে তারা বলেন, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাধ্য হয় সেরকম কাজ করতে হবে। প্রত্যাবাসনের মূল বাধা হচ্ছে আমরা মিয়ানমারের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারি, যে প্রত্যাবাসন না হলে মিয়ানমারের কোনো ক্ষতি হবে এরকম কোনো পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি আন্তর্জাতিক পর্যায়ে। কাজেই প্রত্যাবাসনের মূল বাধা সেটাই। ইন্দিরা গান্ধী যখন নিক্সনের সাথে দেখা করে 1971, ইন্দিরা গান্ধী নিক্সনকে বলেছিল যে পাকিস্তান ইজ কমিটিং জেনোসাইড এন্ড আই হ্যাভ দি রাইট অ্যাজ এ নেইবার, আমার উপরে যে প্রেশার পড়ছে, আই হ্যাভ দি রাইট টু টেক এনি অ্যাকশন, আই এম নট সিকিং ইউর পারমিশন, আই এম ইনফর্মিং ইউ। তো এই জায়গায় তফাৎ। আমি এখন প্রধানমন্ত্রী একদিকে 5 দফা বললেন, ঠিক তার বিপরীতে আমরা ডিপ্লোমেসি দেখলাম। It did not work and it will never work. আমাদের অন্য পথ চিন্তা করতে হবে। বিশেষজ্ঞরা বলেন, চীন, জাপান ও ভারতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না। দাতা সংস্থাগুলোও কখনোই চায় না, আর আন্তর্জাতিক সম্প্রদায় দ্বিমুখী আচরণ করছে। ইউরোপিয়ান ইউনিয়ন ব্যবসা করে যাচ্ছে, তাদের একটা কথা হলো যে না, এই ব্যবসা বাণিজ্য থামালে সাধারণ জনগণের ক্ষতি হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা ইরানে কেন স্যাংশন দিয়ে রেখেছেন? ইরানে কি সাধারণ জনগণ নেই? আপনারা নর্থ কোরিয়াকে কেন স্যাংশন দিয়ে রেখেছেন? নর্থ কোরিয়া কি সাধারণ জনগণ নেই? এই ধরনের রাজনীতি আমাদের বুঝিয়ে আপনারা হিউম্যান রাইটস এর একেবারে কি বলা হয় অন্যতম লিডারশিপ নেবেন, এটা তো হতে পারে না। বিশ্লেষকদের কেউ বলেন, বেকার বসে থাকলে রোহিঙ্গা তরুণরা উগ্রবাদে জড়াবে। আবার কেউ বলেন, বিশ্বের যে কোনো উন্নত শহরের চেয়ে রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতার হার কম। তারা বলেন, মিয়ানমার চায় না রোহিঙ্গাদের মাঝে কোনো নেতৃত্ব গড়ে উঠুক, যে কারণে আনোয়ার মাঝি, মুহিবুল্লাহর মতো নেতাদের খুন করা হয়েছে। এগুলোও মনিটর করতে হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো প্রভাব পড়বে না। হত্যাকাণ্ডের পর মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার সকালে কক্সবাজারে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের 4 সদস্যের প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাসিয়া ক্যাম্প 1 ইস্টে পৌঁছেন তারা। কথা বলেন নিহতের পরিবারের সদস্যদের সাথে, পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। গত 29 সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার 5 সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকালে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলো মোহাম্মদ খালেদ হোসেন, মাস্টার সৈয়দ আমিন, মোহাম্মদ শাকের, মোহাম্মদ কলিম ও মোহাম্মদ ইলিয়াস। 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, এরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসার নামে চাঁদাবাজি ও অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গণভবনে চলছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। এতে সভাপতিত্ব করছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় বৈঠক শুরু হয়। সভায় বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী ছাড়াও দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন। এ সময় দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের কঠোরভাবে নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তি এখন অন্যতম দাবি। 20 দলীয় জোটের শরিক কাজী জাফর আহমেদের জাতীয় পার্টির এক আলোচনায় ডক্টর মোশাররফ এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের হুঁশিয়ারি দেন বিরোধী নেতারা। দল নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন মানা হবে না বলেও জানান তারা। বলেন, আন্দোলন রাজনৈতিক দলের স্বার্থে নয়, এটি জনগণের অধিকার আদায়ের জন্য। ডক্টর মোশাররফ বলেন, করোনার জন্য 20 দলীয় জোটের কার্যক্রম কিছুটা স্থিমিত ছিল, তবে এখন দল গোছানোর পাশাপাশি বৃহত্তর আন্দোলনের জন্য গণতন্ত্র মানা সবাইকে ঐক্যবদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের একটাই লক্ষ্য যে এদেশের জনগণের স্বার্থ, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেটা করতে হলে এই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকার, এগুলো সব একটি দাবি। এই এক দফা দাবিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা
আরও বড় ধরনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণ ঐক্য সৃষ্টি করে আমরা আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। এদিকে বিকেলে পেশাজীবীদের সাথে বৈঠকে বসেছে বিএনপির হাইকমান্ড। বিকেল 4টায় দলের বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নিয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জোট সম্প্রসারণ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া সহ নানা বিষয়ে পেশাজীবীরা তাদের মতামত তুলে ধরছেন বৈঠকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত আছেন। গত মাসে 2 দফায় 6 দিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করেছিল বিএনপি। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমি যেটা বলেছি, আন্দোলন সংগ্রাম করা গণতান্ত্রিক দেশে জনগণের অধিকার। যারা আন্দোলন করবেন তারা এটা মনে রাখবেন যে আন্দোলন যেন কোনো রকম সহিংসতা তার রূপ না নেয়, যাতে জনগণের পক্ষে সাধারণ জনগণ অংশগ্রহণ করতে ভয় না পায় এবং আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের অংশগ্রহণ হলেই সেটাকে আন্দোলন বলা যাবে। সাধারণ মানুষের অংশগ্রহণ যদি না থাকে, শুধু কর্মী বা ক্যাডার দিয়ে এটা আন্দোলন হয় না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি আজ স্বপ্ন দেখে আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই। তাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপির দুঃস্বপ্নই থেকে যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনের কারণে বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির নিরপেক্ষ সরকারের এক দফা দাবি অচিরেই রঙিন খোয়াবে পরিণত হবে। আগামী নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আবরার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না। শেখ হাসিনা সরকার তা বারবার প্রমাণ করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। তাদেরকে আমরা বলবো, ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শন করুন। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। এদিকে চট্টগ্রামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জনগণ বিএনপির সাথে নেই। অতীতে লুটপাট, সন্ত্রাস ছাড়া তাদের কোনো অর্জন নেই। এ কারণে জনগণ তাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। স্মরণ সভায় হানিফ পলাতক নেতার দাবিদারি না করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড স্বীকারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। আজকে বিএনপিরা স্বপ্ন দেখে আন্দোলন করে নাকি তারা আবার সরকার পতন ঘটিয়ে ক্ষমতা আসবে। আমি জানি না তাদের এই স্বপ্ন না দুঃস্বপ্ন, সেটা ভবিষ্যতে বলে দেবে। তবে একটা কথা পরিষ্কার জানিয়ে চাই, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবেন, সে আন্দোলন করার মতো সামর্থ্য আপনাদের নেই, কারণ এই দেশের জনগণ আপনাদের পাশে নেই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বললেন, করোনায় দেশে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27,674 জনে। শনিবারের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘন্টায় 16,925টি নমুনা টেস্টে নতুন শনাক্ত হয়েছেন 415 জন, আর সুস্থ হয়েছেন 543 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 15,23,134 জন। পরীক্ষার বিপরীতে এদিন শনাক্ত হয়েছে 2.45, সুস্থতার হার 97.52 এবং মৃত্যু হার 1.77। করোনায় ঢাকা বিভাগে 9 জন, চট্টগ্রামে 4 জন, খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে এবং রংপুর বিভাগে 3 জন, ময়মনসিংহে 2 জন মারা গেছেন। রাজশাহী ও সিলেট বিভাগে এদিন করোনায় কারো প্রাণহানি ঘটেনি। অল্প কিছুদিনের মধ্যেই 12 থেকে 17 বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে দেশের প্রায় 50% মানুষকে টিকা দেওয়া হবে। মার্চ বা এপ্রিলে
বা তারও আগে প্রায় 70 থেকে 80% মানুষের টিকার আওতায় নিয়ে আসা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে টিকা উৎপাদনের সকল সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়ার উপজেলার পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং অনুদান প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ছাত্রছাত্রী 12 বছরের উপরে যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্র আমরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম আমরা শুরু করে দেব। আমাদের দেশে প্রায় 20-25% ভ্যাকসিন আমাদের দেওয়া হয়ে গেছে এবং সেকেন্ড ডোজ যারা পেয়েছে তাদেরও প্রায় 10-12% বেশি হয়ে গেছে। সব মিলে আমরা তো প্রায় 5 কোটি ডোজ ভ্যাকসিন আমরা দিয়ে ফেলেছি। দেশে এসে পৌঁছেছে ভারতের সেরাম ইনস্টিটিউটের 10 লাখ ডোজ কোভিশিল্ড। বিকেল 5:15টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার টিকা এসে পৌঁছায়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন। উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কোভিশিল্ডের 3 কোটি ডোজ টিকা কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। গত 21 জানুয়ারি প্রথম আসে ভারত সরকারের উপহারের 20 লাখ ডোজ টিকা। এর 4 দিন পর আসে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানে 50 লাখ ডোজ কোভিশিল্ড। 26 মার্চের পর টিকার আবারও কোনো চালান ভারত থেকে এলো। রাজধানীর গাবতলী এলাকায় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ 3 জন। শনিবার সকাল 11টায় কয়লাঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা হয়। একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে 18 জন যাত্রী নিয়ে শনিবার সকাল 5:30টার দিকে একটি নৌকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে বালু ভর্তি বাল্কহেডের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় 8 জন। আমার স্ত্রী, আমার মাইয়া একজন, আমার ছেলে, আমার শালি, আমার শালা বেড়া, 7 জন। তারা নিখোঁজ, প্রথম পানি চলে আসে ডুবা। আমরা আসলাম নদী ওতে কাজ করতে আসলাম, কয়লা কাজ। আমার মা, আমার ভাই, আমার বোন, আমার খালা সারা নিখোঁজ আছে। রূপায়ণ আর দেশমিন আর রিপন নিখোঁজ আছে। আমি সাঁতরায় উঠছি, একটা স্টিল বলকেটে ধাক্কা দিছে, বাড়ি লাগছে। বাড়ি লাগার পরে আমরা যে নৌকা ছিলাম নৌকা গেছে ডুবিয়া। নিখোঁজদের উদ্ধারে অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়া বিআইডব্লিউটি এর সাথে যুক্ত হয় নৌবাহিনী। যে বাল্কেটি বা ট্রলারটি ধাক্কা দিয়েছিল তার অনুসন্ধান চালানো হচ্ছে নৌ পুলিশ কর্তৃক। সেটার অনুসন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে নৌ পুলিশ আশা করছে যে সেটাও খুঁজে বের করতে পারবে। কুয়াশার কারণে এবং ট্রলারের মাঝিটাও সম্ভবত তাদের বলছে নতুন, এবং সেই মাঝিটাও কিন্তু মিসিং, সেও এখন তাকে তার লাশ উদ্ধার করা যায়নি এখনও। তো সেই মাঝিটাও নাকি ভালো ছিল না। যাই হোক, এবং মূল কারণ ছিল কুয়াশা এবং এখানে প্রচণ্ড স্রোত, যে কারণে গতিপথ ঠিক থাকতে পারেনি নৌকাটা। একে একে উদ্ধার করা হয় 5টি লাশ। ক্রেন দিয়ে দীর্ঘ প্রচেষ্টায় তুলে আনা হয় ডুবে যাওয়া ইঞ্জিন চালিত কাঠের নৌকাটিও। পানির নিচে উদ্ধার কাজ এটা সঠিকভাবে টাইম ফ্রেম দিয়ে এটা করা এটা সম্ভব নয়। তারপরে আমরা চেষ্টা করছি, আমরা দেখছেন যে শুধু ফায়ার সার্ভিস না, তার সাথে সাথে কিন্তু অন্যান্য সংস্থা ডুবরে এসে যোগ দিয়েছে। যেহেতু একটা সম্মিলিতভাবে কাজ করছি, আশা করছি যে দিনের মধ্যে হয়তোবা আমরা ডেড বডি পেয়ে যেতে পারি। আর যদি না পাই তাহলে তার আগামীকালও আমাদের কার্যক্রমটা অব্যাহত থাকবে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, নৌকাটির যাত্রীদের বেশিরভাগই ছিল বালু শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী কিং আবদুল্লাহ বিমানবন্দরে 2 দফা ড্রোন হামলা হয়েছে। এতে 3 বাংলাদেশি সহ আহত হয়েছে অন্তত 10 জন। দায় স্বীকার না করলে অভিযোগের তীর হুতি বিদ্রোহীদের দিকে। শনিবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জাজান শহরের বিমানবন্দরের প্রধান ফটকে প্রথম ড্রোন হামলাটি হয় শুক্রবার সন্ধ্যায়। এতে 6 সৌদি নাগরিক সহ 3 বাংলাদেশি কর্মী ও সুদানের একজন আহত হয়। তাদের 5 জনই শঙ্কামুক্ত, তবে বাকি 5 জনের কথা জানানো হয়নি। কিং আবদুল্লাহ বিমানবন্দরে দ্বিতীয় ড্রোন হামলাটি হয় শুক্রবার মধ্যরাতে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ, তবে সৌদি টেলিভিশনে জানানো হয় যৌথ বাহিনীর গুলিতে ধ্বংস হয়েছে দ্বিতীয় ড্রোনটি। গত বুধবার জাজানের আভা বিমানবন্দরে ড্রোন হামলায় 4 জন আহত হয়। এর আগে একই বিমানবন্দরে 31 আগস্ট ড্রোন হামলায় আহত হয় অন্তত 8 জন। ক্ষতিগ্রস্ত হয় একটি যাত্রীবাহী বিমান। এ পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুষছে সৌদি সরকার।
নির্দেশনা না মেনে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল চালানোর অপরাধে রাজধানীর 4টি কেবল অপারেটর প্রতিষ্ঠানকে জরিমানা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিণ মহাখালীর শাওন কেবল নেটওয়ার্ক ও সাইম এন্টারপ্রাইজ এবং নিকেতন এলাকার নিকেতন এন্টারপ্রাইজকে বিজ্ঞাপন সহ ভারতীয় চ্যানেল প্রচারের দায়ে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। একই অপরাধে মহাখালীর পলাশ কেবল নেটওয়ার্ককে দেয়া হয় 50,000 টাকার অর্থদণ্ড। 1 অক্টোবর থেকে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল চালানো বন্ধের নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তা বাস্তবায়নে 3 দিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অননুমোদিত লাইসেন্স মানে লাইসেন্সবিহীন অবস্থায় তারা কেবল ব্যবসা পরিচালনা করছে এবং একই সাথে তারা অননুমোদিত টিভি চ্যানেল সম্প্রচার নিজস্ব ব্যবস্থাপনায় করেছে। এই জন্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী 50-50 করে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা সিলগালা করিনি বা তাদের কার্যক্রম জব্দ করিনি। আমরা শুধুমাত্র যে 2টি তারা রিসিভার ব্যবহার করে তারা বিদেশি চ্যানেল পরিচালনা করছিলেন, এই 2টি চ্যানেল যেহেতু তারা সম্প্রচার করছিল, এই 2টির সাথে সংশ্লিষ্ট যে ডিভাইস, সেই ডিভাইসটি আমরা জব্দ করেছি। জব্দ করে বিটিভির হেফাজতে এটি আমরা দিয়েছি। জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা বিভাগে ন্যস্ত করার খবরে এনআইডি সংশোধন ও পরিবর্তনের কাজ আগের চেয়ে অনেক বেড়েছে। এটা নিয়ে সাধারণ নাগরিক, ভোটার কিংবা নির্বাচনী কর্মকর্তা সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও বেড়েছে। নির্বাচন বিশ্লেষকরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয় 2007 সালে। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 8 কোটি 10 লাখ নাগরিকের তথ্য নিয়ে গড়ে তোলা হয় ডাটাবেজ। সর্বশেষ এটি হালনাগাদ হয় 2020 সালে। প্রায় 12 কোটি নাগরিকের তথ্য ও বায়োমেট্রিক্স সম্বলিত তালিকায় নতুন মাত্রা যোগ হয় স্মার্ট কার্ডের মাধ্যমে। গত মে মাসে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রস্তাব করা হয় জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে ন্যস্ত করার। এই প্রস্তাবনা বাস্তবায়নে গঠন হয় 7 সদস্যের টেকনিক্যাল কমিটি। এমন খবরে একদিকে রাজধানী সহ সারা দেশে নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রমে ব্যস্ততা বেড়েছে, অপরদিকে পক্ষ বিপক্ষে রয়েছে নানা মত। বর্তমানে সবকিছুতে আপনার এনআইডিটা প্রয়োজন। আমরা যেভাবে সহজভাবে পাইতেছি সহজভাবে আর পাবো না। তখন তারা দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন বা তাদের নিকটস্থ লোকরা আগে দিয়ে দেবে, আমরা সেই সিরিয়ালে 33 মাথায় পড়ে থাকবো। গ্রাম থেকে আমার এখানে আসতে হইতেছে, যখনই 4-5 মাস ঘুরে সেটা আমরা আসলে সলভ করতে পারতেছি না। এটা যদি পুলিশ সলভ করতে পারে দ্রুততম সময়ে থানার মাধ্যমে হয়, সেটা অবশ্যই আমি মনে করি ভালো হবে। এটা শুরু থেকে এটা করতেছে, পরিচালনা করে আসতেছে, তো এখানে তো মেজর কোনো সমস্যা হয় নাই। শুরু থেকে দীর্ঘ 14 বছর জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম দিয়ে আসার দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা কর্মচারীরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। 154টার বেশি প্রতিষ্ঠান যারা এখান থেকে সেবা নিয়ে আবার সেবা দেন, তারা সবাই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কাজে আমরা মনে করি যে এটি যারা নীতি নির্ধারণ করেন তারা ভাববেন যে আসলে সরায় নিলে অসুবিধা কতখানি হবে, এবং এই জন্যই মাননীয় নির্বাচন কমিশন বলেছেন ইতিপূর্বেই এটি লিখিত চিঠির মাধ্যমে যেটি এখানে থাকা দরকার। দাবি করেন লোকবল সংকটের পরও নির্বিঘ্নে তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে, আমাদের লোকজনরা সেবা দিয়ে যাচ্ছে, জনগণকে আমরা ফিরিয়ে দিচ্ছি না, তাদের কাজ হচ্ছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করতে হলে বিষয়টি নিয়ে সরকারকে আরও পর্যালোচনার পরামর্শ দিয়েছেন সাবেক এই নির্বাচন কমিশনার। অর্গানাইজেশন তৈরি করতে হবে, এটা তো অনেক বড় কাজ। জাস্ট বললাম আর কোনো মন্ত্রণালয় থেকে চিঠি দিল তা তো হয় না, কারণ এই আইন তো সংবিধানের আওতায় পার্লামেন্ট দ্বারা প্রণয়ন করা। ইলেকশন কমিশন তো আইন তৈরি করতে পারে। কেবল ভোট নয়, জন্ম মৃত্যু সনদ, ব্যাংক অ্যাকাউন্ট, বিয়ে থেকে শুরু করে সর্বশেষ করোনা টিকা কার্যক্রম পর্যন্ত এনআইডি অপরিহার্য করা হয়। এই কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরাতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010-এর পরিবর্তন করা দরকার বলেও মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে
সালিসি সমাধান বৈধ নয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, প্রশাসনের শিথিল অবস্থার কারণে করোনাকালীন বাল্য বিয়ের ঘটনা বেড়েছে। এক দশকে বাল্যবিবাহ বন্ধে ইতিবাচক অর্জন সম্ভব হলেও করোনার সময় আবারও বাড়ছে বাল্যবিয়ের ঘটনা। সরকারি হিসেবেই গত বছর গড়ে মাসে 58টি বাল্যবিয়ে হয়েছে। এই প্রেক্ষাপটে এফডিসি মিলনায়তনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সম্প্রতি করোনায় বাল্যবিবাহ বৃদ্ধির প্রধান কারণ এ বিষয়ে বিতর্ক অনুষ্ঠানে সরকারি দল হিসেবে অংশ নেয় ওয়াইডব্লিউসি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিরোধী দলের ভূমিকা পালন করে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড অ্যান্ড ইউথ ফোরামের বিতর্কিকরা। অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধে মেয়েদের কারিগরি শিক্ষার উপর জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমাদের দারিদ্রতা, দুর্নীতি, যে সামাজিক কুসংস্কার রয়েছে, অশিক্ষা রয়েছে, জনসচেতনতার অভাব রয়েছে, আইনের সঠিক প্রয়োগ সেটি হচ্ছে না, সে কারণে বাল্যবিবাহ হচ্ছে। সর্বোপরি রাজনৈতিক একটা সদিচ্ছা দরকার। আজকে রাজনৈতিক যদি সদিচ্ছা না থাকে, আজকে যদি আমরা সরকার 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে, আবার 18 বছরের উপরে বিয়ে দেওয়া যাবে না, এই ধরনের যে একটা রাজনৈতিক সদিচ্ছা মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের বাল্যবিবাহকে আমরা নিরোধ করতে পারবো না। সাই বাল্যবিবাহ ঠেকানো যে মেয়েটি আজকে সমাজে অবস্থান করছে, সেই মেয়েটি আসলে কি ভালো আছে, নাকি সামাজিক চাপ, পারিবারিক চাপ, লেখাপড়া বন্ধ করে ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে, সে কিন্তু আমাদেরকে জানতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে অভিভাবকদের নেতিবাচক ভূমিকার দায় অনেক বেশি, আর এটি বন্ধে যুগোপযোগী আইনের অভাব নেই বলে মনে করেন তিনি। তবে অনেকটা দায় আছে আইন প্রয়োগের ক্ষেত্রে। করোনা সামাল দিতে গিয়ে কিছু শিথিলতা, যেটা আমার মনে হয় প্রশাসনের এই জায়গাটা আবার ঘুরে দাঁড়াতে হবে। পারিবারিক সহিংসতাটা কিন্তু কমে নেই। পারিবারিক সহিংসতার হার পূর্বের চেয়ে রেকর্ড পরিমাণ বেড়েছে, এবং বাল্যবিবাহ এটার একটা, আমি মনে করি যে একটা বড় কারণ পারিবারিক সহিংসতার কারণ। প্রতিযোগিতায় ওয়াইডব্লিউসি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে জয়ী হয় ওয়ার্ল্ড ভিশন চাইল্ড অ্যান্ড ইউথ ফোরামের বিতর্কিকরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর সদর উপজেলার অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণ করেছে মজিদ মোল্লা ফাউন্ডেশন। 2700 দুস্থকে এ চাল দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য মহৎ এ উদ্যোগের প্রশংসা করেছেন সুবিধাভোগী ও বিশিষ্টজনরা। মজিদ মোল্লা ফাউন্ডেশন থেকে চাল, নগদ অর্থ ও মাস্ক পেল আরও 2700 অসহায় পরিবার। শনিবার দুপুরে নরসিংদী পৌর এলাকার ভাগদি মহল্লার আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ছাত্রাবাস মাঠে এ মানবিক সাহায্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এমন উদ্যোগে খুশি সুবিধাভোগীরা। কাদির মোল্লার লেগে দোয়া করি, তুমি কাদির মোল্লা সাহেব আরো দিতে পারে। খুব ভালো লোক, আল্লাহ দেখতেন রে, আল্লাহ দেই কারো, আল্লাহ দিলে 100 খুশি। উপকার হয়েছে দেশ, আমরা কাজ করব না দেশ, জন উপকার হয়েছে। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লার আয়োজনে প্রত্যেক পরিবারকে 1 বস্তা করে চাল, মাস্ক ও নগদ টাকা বিতরণ করা হয় অনুষ্ঠানে। এই মুহূর্তে আবার প্রায় 9,500 প্যাকেট চাল, যাতায়াতের জন্য 200 টাকা, এবং আমাদের প্যান্ডামিক অর্থাৎ করোনাকালীন সময় এখনো করোনা নিবৃত্তি হয়নি, আমরা যাতে সবাই একজোড়ে সুস্থ থাকতে পারি, সেই জন্য একটি পরিবারের জন্য 4টি করে মাস্কের বর্ণনা ইতিমধ্যে অনেকবার পেয়েছেন। আমি আর বেশি এই মাস্কের বর্ণনা দিতে যাব না, তবে মাস্কটি আপনাদের জন্য খুবই দরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। এই বাংলাদেশে অনেক ধনী মানুষ আছেন, বিত্তশালী মানুষ আছেন, এই নরসিংদীতে অনেক ধনী মানুষ আছেন, বিত্তশালী মানুষ আছেন, কিন্তু সবাই কাদের মোল্লা না। সবাই কাদের মোল্লার মতো একেবারে হৃদয় খুলে উজাড় করে মানুষের দিকে হাত বাড়ান না। আবার নরসিংদীতে অনেক বিত্তশালী রক্ত চোষাও আছে, যারা মানুষের রক্ত চষে গর্ব করে হাজার কোটি টাকার মালিক, এবং অকাতরে বিনা কারণে টাকা পয়সা দিয়ে মানুষের মাথা কিনে, মাথা যে মানুষগুলিকে চাকর বানানো যায়, তার কাদার মূল্য সেটা করে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্থানীয় সময় দুপুর 1:30টায় বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে শনিবার ভোর 4:15টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে যুক্তরাজ্য এবং জার্মানির রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের আইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী 21 অক্টোবর জার্মানি থেকে লন্ডন হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে বসে যারা সাইবার ক্রাইম চালাচ্ছে তাদের বিষয়ে সরকার সতর্ক দৃষ্টি রাখছে। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত জুরি থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে এক সুধী সমাবেশে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্টকারীরা বাংলাদেশের নাগরিক হলে তাদের দেশের আইন অনুযায়ী অবশ্যই বিচার করা হবে। বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে তাদের আমাদের আইন অনুযায়ী তাদের বিচার করার ব্যবস্থা আমরা করব, অবশ্যই করব। বিদেশি সিটিজেন কিংবা বিদেশি অবস্থান করে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছেন, আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করছি। সেই দেশকে আমরা জানাচ্ছি, ফেসবুক, ইউটিউব এগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা যেন এইগুলোকে কন্ট্রোল করে সেই জন্য আমরা আবেদন রাখছি। পোশাক শ্রমিক ও মালিকদের মাঝে সম্পর্ক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চূন্য। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল সভায় কথা বলেন তিনি। পোশাক তৈরি শ্রমিকদের নিরাপদ আবাসন ব্যবস্থা করতে গার্মেন্টস মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে কারখানায় কর্মপরিবেশ নিয়ে নানা অসঙ্গতি উঠে আসে সিপিডির উপস্থাপনায়। জানানো হয়, বড় কারখানার চেয়ে ছোট কারখানার পরিবেশ বেশি অস্বাস্থ্যকর। ঢাকা ও গাজীপুরের চেয়ে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কারখানার পরিবেশ অনুন্নত। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়নে কাজ করছে তার সংগঠন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা দিতে জাতিসংঘের সাথে চুক্তি সই, প্রত্যাবাসন না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা, অভিমত বিশ্লেষকদের। সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের জন্য হচ্ছে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, জানিয়েছেন খন্দকার মোশাররফ। বিএনপির আন্দোলনে সাড়া দেবে না জনগণ, বলেছেন ওবায়দুল কাদের। করোনায় দেশে আরো 20 মৃত্যু, 12 বছরের শিশুদের টিকাদান শুরু শিগগিরই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে এসেছে সেরাম ইনস্টিটিউটের 10 লাখ ডোজ ভ্যাকসিন। রাজধানীর গাবতলীর কয়লাঘাটে তুরাগ নদে ইঞ্জিন চালিত নৌকাডুবি, 5 জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ 3 জন। কিং আবদুল্লাহ বিমানবন্দরে 2 দফা ড্রোন হামলা, 3 বাংলাদেশি সহ আহত 10। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুষছে সৌদি সরকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।